শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 27 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি বাইপাসে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত অটো চালক। বিশ্বকাপে ইতিহাস গড়ল কেপ বার্দে, বিদায় উরুগুয়ের। শ্রীভূমি জেলায় আগামীকাল রবিবার শিশুদের পোলিও প্রতিষেধক খাওয়ানোর আহ্বান। রামকৃষ্ণনগরে প্রায় 90 লক্ষ টাকার মাদক ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ালো 900। অযোধ্যার রাম মন্দির প্রণামী চুরির পর্দাফাশ, 80 লক্ষ টাকা উদ্ধার, পুলিশের নজরে ট্রাস্টিদের একাংশ। গ্রুপের শীর্ষে ফ্রান্স, হ্যাট্রিক উসমান দাম্বেলার। 14 বছর পর 1 জুলাই থেকে ফি বাড়ছে পাসপোর্টের। জোয়াজুলের স্থায়ী সমাধানে শিলচরে মাস্টার ড্রেনেজ। 3 জেলার পৌরসভা ও নগর সংস্থাগুলির সঙ্গে ম্যারাথন বৈঠক মন্ত্রী কৌশিকের। এবং সর্বশেষ খবরটি হলো গড়িয়ে দেওয়ার 16 দিনের মাথায় ফের চালু অবৈধ বাজার, জোর চর্চা শ্রীভূমিতে। প্রশাসনিক সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দি বাইপাস রোডের বেসিক চৌরঙ্গি এলাকার অদূরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। আজ দুপুর 12টা নাগাদ ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক অটো চালক। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি দ্রুতগতির ট্রাকের ধাক্কায় আনারস বোঝাই ই অটোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। মৃত চালকের নাম আবু সুফিয়ান। দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ট্রাকটির পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার পর কিছুটা উত্তেজনা দেখা দেয়। জানা যায়, এর আগে ওই স্থানে দুর্ঘটনার কবলে পড়ে 4 জনের মৃত্যু হয়। স্থানীয়রা স্পিড ব্রেকার বসানোর দাবি জানান। পরবর্তী খবরটি হলো রামকৃষ্ণনগরে প্রায় 90 লক্ষ টাকার মাদক ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক। শ্রীভূমি জেলার অন্তর্গত রামকৃষ্ণনগর হাসপাতালের সামনে নাকা পয়েন্টে পুলিশের হাতে প্রায় 90 লক্ষ টাকা মূল্যের মাদক ইয়াবা ট্যাবলেট সহ ধরা পড়েছে এক ড্রাগস পাচারকারী। ধৃতকে রাতাবাড়ি থানা এলাকার মুলিয়ালা গ্রামের 32 বছর বয়সী সারিমুল হক বলে পরিচয় পাওয়া গেছে। রামকৃষ্ণনগর সমজেলার সিডিএসপি অংশুল শর্মা জানান, নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ওসি প্রিয়ব্রত শর্মা এবং আইবি ব্রাঞ্চের কর্মী রিপন পাল সহ পুলিশের দলকে নিয়ে হাসপাতালের সম্মুখবর্তী রাস্তায় নাকা চেকিং করে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল। এক সময় AS10J0960 নম্বরে একটি 4 চাকার ওয়াগনার কারের গতিরোধ করে তাতে তল্লাশি চালানো হয়। ওয়াগনারটি ঈশানচূড়া থেকে আনিপুরের দিকে যাচ্ছিল। গাড়িতে তল্লাশি চালিয়ে 60টি প্যাকেট থেকে 1552 ওজনের 12,000টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলির কালোবাজারি মূল্য কমপক্ষে 90 লক্ষ টাকা হবে। মাদক পাচারের অভিযোগে সারিমুল হককে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত সারিমুল হকের বিরুদ্ধে NDPS এর সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ ধৃত সারিমুলকে শ্রীভূমি জেলা সদরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে। পরবর্তী খবরটি হলো শ্রীভূমি জেলায় আগামীকাল রবিবার শিশুদের পোলিও প্রতিষেধক খাওয়ানোর আহ্বান। পোলিও থেকে শিশুদের সুরক্ষিত রাখতে শ্রীভূমি জেলায় 28 জুন রবিবার 0 থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদের 2 ফুটা পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। শ্রীভূমির স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে যে রবিবার জেলার রামকৃষ্ণনগর, পাতারকান্দি, নিলামবাজার, কচুয়াদাম ও গিরিশগঞ্জ PHC এবং আরবান ইউনিটের অন্তর্গত জেলার 1032টি বুথে প্রায় 2,08,264 জন 0 থেকে 5 বছর বয়সী শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর লক্ষ্য ধার্য করা হয়েছে। এতে রবিবার সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত শিশুদের পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানো হবে। জেলায় 0 থেকে 5 বছর বয়সী প্রত্যেকটি শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে গিয়ে পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়াতে অভিভাবকদের প্রতি স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানানো হয়েছে। রবিবার করিমগঞ্জ সিভিল হাসপাতালে এই কর্মসূচির আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে। উল্লেখ্য, জেলায় 924টি জেনারেল বুথ, 26টি ইনস্টিটিউশনাল বুথ, 19টি ট্রানজিট বুথ, 53 ডিফিকাল্ট বুথ ও 10টি মোবাইল বুথের মাধ্যমে রবিবার এই পোলিও প্রতিষেধক ড্রপ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। সব শিশুদের পোলিও মুক্ত রাখতে এই পোলিও প্রতিষেধক প্রদান কর্মসূচিকে সফল করে তুলতে জেলার সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পরবর্তী খবরটি হলো ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়েকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে দাপুটের জয় তুলে নিয়েছে ফ্রান্স। ম্যাচের সবচেয়ে বড় নায়ক হয়ে ওঠেন উসমান দেমবেলে। কিলিয়ান এমবাপে ও আর্লিং হালান্ডকে ঘিরে যত আলোচনা ছিল সবকিছু চাপিয়ে মাত্র 32 মিনিটের মধ্যেই দুর্দান্ত হ্যাটট্রিক করে ম্যাচের আলো কেড়ে নেন ফরাসি ফরোয়ার্ড। শুক্রবার রাতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। মাত্র 22 সেকেন্ডেই গোলের সুবর্ণ সুযোগ পান কিলিয়ান এমবাপে, তবে তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। গোল না পেলেও দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ডেম্বেলের প্রথম দুটি গোলই ছিল এমবাপের নিখুঁত অ্যাসিস্ট। ম্যাচের 7 মিনিটে এমবাপের বাড়ানো বল থেকে ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে দুই ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে ফ্রান্সকে এগিয়ে দেন ডেম্বেলে। এরপর 20তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত দূরপাল্লার শটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, তবে 1 মিনিটের মধ্যেই ব্যবধান কমান নরওয়ে। 21 মিনিটে আজগার্ড নিচু শটে গোল করে স্কোর লাইন 2-1 করেন, কিন্তু তাতে ফ্রান্সের আক্রমণের ধার কমেনি। 32তম মিনিটে প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে পরাস্ত করে নিজের তৃতীয় গোলটি করেন ডেম্বেলে, পূর্ণ করেন দুর্দান্ত হ্যাটট্রিক। ম্যাচের শেষ দিকে আরও একটি গোল করে 4-1 ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স টানা 3 ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নক আউট পর্বে জায়গা করে নেয় তারা। পরবর্তী খবরটি হলো প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়ে ইতিহাস গড়ল কেপ ভার্দে। স্পেন ও উরুগুয়ের পর এবার সৌদি আরবকে রুখে দিয়ে এইচ গ্রুপের রানার্স আপ হিসেবে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। হিউস্টনে আজ সকালে অনুষ্ঠিত ম্যাচে সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্র করে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্রটি বল দখলের লড়াইয়ে দুই দল সমান তালে খেললেও আক্রমণে ছিল কেপ ভার্দের স্পষ্ট আধিপত্য। একের পর এক আক্রমণে সৌদি রক্ষণকে চাপে রাখলেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি তারা। প্রথমার্ধে উইলি সেমদুর জোরালো শট দুর্দান্তভাবে রুখে দেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। আরেকটি সুযোগ অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এদিকে কোনো সংঘর্ষ ছাড়াই চুট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সৌদি ডিফেন্ডার হাসান আল তাম্বাক্তি। বিরতির পর কেভিন পিনার দূরপাল্লার শট ক্রসবারের সামান্য উপর দিয়ে বেরিয়ে যায়। ম্যাচের শেষ দিকে লারুস দুয়ার্তে একক প্রচেষ্টায় গোলের দারুণ সম্ভাবনা তৈরি করলেও আবারও আল ওয়াইসের দৃঢ়তায় বেঁচে যায় সৌদি আরব। অন্য ম্যাচে স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় উরুগুয়ে। ম্যাচের 42 মিনিটে অ্যালেক্স বায়নার তুলনামূলক দুর্বল শট গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার হাত ফসকে জালে জড়িয়ে যায়। সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত করে স্পেন। আগেই নকআউট নিশ্চিত করা স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে 32-এ উঠেছে, আর উরুগুয়ের পরাজয়কে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে অভিষিক্ত কেপ ভার্দে। সৌদি আরবের বিপক্ষে মূল্যবান 1 পয়েন্ট তুলে নিয়ে তারা নকআউটে মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনার। পরবর্তী খবরটি হলো 14 বছর পর 1 জুলাই থেকে ফি বাড়ছে পাসপোর্টের। প্রায় 14 বছর পর পাসপোর্টের আবেদন ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। বিদেশ মন্ত্রকের জারি করা পাসপোর্ট সংশোধনী বিধি 2026 অনুযায়ী আগামী 1 জুলাই থেকে নতুন ফি কাঠামো কার্যকর হবে। ওই দিন বা তারপর জমা পড়া সব পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে সংশোধিত ফি প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী 18 বছর বা তার বেশি বয়সীদের জন্য 34 পাতার নতুন বা পুনর্নবীকরণ পাসপোর্টের সাধারণ আবেদন ফি 1500 টাকা থেকে বাড়িয়ে 2500 টাকা করা হয়েছে। একই পাসপোর্টের তৎকাল পরিষেবার আবেদন ফি 3500 টাকার পরিবর্তে 5000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 60 পাতার পাসপোর্টের ক্ষেত্রেও ফি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সাধারণ আবেদন ফি 2000 টাকা থেকে বেড়ে হয়েছে 3500 টাকা। তৎকাল পরিষেবায় এই পাসপোর্টের জন্য আবেদন করতে এখন 6000 টাকা দিতে হবে, যা আগে ছিল 4000 টাকা। হারিয়ে যাওয়া বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তে নতুন পাসপোর্ট সংগ্রহ করতে এবার অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে। 36 পাতার পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ বিভাগে ফি নির্ধারণ করা হয়েছে 5000 টাকা এবং তৎকাল পরিষেবায় 7500 টাকা। অন্যদিকে 60 পাতার পাসপোর্টের ক্ষেত্রে এই ফি যথাক্রমে 6000 টাকা এবং 8500 টাকা করা হয়েছে। নাবালকদের ক্ষেত্রেও ফি সংশোধন করা হয়েছে। 18 বছরের কম বয়সীদের 34 পাতার নতুন বা নবীকরণ পাসপোর্টের সাধারণ আবেদন ফি হবে 1750 টাকা। হারানো বা ক্ষতিগ্রস্ত পাসপোর্টের পরিবর্তে নতুন পেতে সাধারণ বিভাগে 4250 টাকা এবং তৎকাল পরিষেবায় 6750 টাকা দিতে হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে পাসপোর্ট আইন 1967-এর 24 নম্বর ধারার আওতায় গত 20 জুন এই সংশোধনী বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
1 জুলাই বা তারপর থেকে জমা পড়া সমস্ত আবেদনের ক্ষেত্রেই নতুন ফি কার্যকর হবে। পরবর্তী খবরটি হলো, অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামীর টাকা চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই দেশ জুড়ে তোলপাড়। শুক্রবার থেকে উত্তরপ্রদেশ পুলিশের বিশেষ তদন্তকারী দল মন্দির চত্বর এবং অভিযুক্তদের বিভিন্ন ডেরায় তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত 80 লক্ষ টাকা উদ্ধার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু মন্দির কর্মী বা সেবাদাররাই নয়, বরং কাঠগোড়ায় উঠে এসেছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নামও। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত 2 বছরে মন্দিরের প্রণাম হিসেবে সংগৃহীত কয়েক কোটি টাকা পরিকল্পিতভাবে লুট হয়েছে। মন্দিরের সেবাদার এবং প্রণামী গণনার কাজে যুক্ত ব্যক্তিরা সিসিটিভির নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে এই কুকীর্তি চালাচ্ছিলেন। অভিযোগ, সংগৃহীত সেই বিপুল অর্থ রিসর্ট, শপিং মল সহ বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয়েছে। ধৃত 8 অভিযুক্তের জিজ্ঞাসাবাদের পর এই দুর্নীতির জাল আরও বিস্তৃত হচ্ছে বলে মনে করছেন তদন্তকারীরা। সব থেকে চাঞ্চল্যকর বিষয় হলো, গণনার পরপরই ট্রাস্টের সাধারণ সম্পাদক পদ থেকে চম্পত রায় এবং সদস্য পদ থেকে অনিল মিশ্রের ইস্তফা। জানা গিয়েছে, ধৃতদের কয়েকজনের সঙ্গে এই 2 পদাধিকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। লবকুশ ও অনুকল্প, যারা প্রণামী গণনার দায়িত্বে ছিলেন, তারা অনিল মিশ্রের আত্মীয়। অন্যদিকে ধৃত রামশঙ্কর ছিলেন চম্পত রায়ের প্রাক্তন গাড়ি চালক। এই যোগসূত্র প্রমাণ করে চুরির বিষয়টি নিছক সেবাদারদের কাজ নয়, এর পেছনে বড় কোনো রাঘব বোয়ালের হাত থাকতে পারে। এই ঘটনা নিয়ে কংগ্রেস ও সমাজবাদী পার্টি সহ বিরোধী দলগুলো দাবি তুলেছে যে চুনোপুটিদের ফাঁসিয়ে আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা চলছে। পরিস্থিতি বেগতিক দেখে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়েছেন, ভক্তদের বিশ্বাস নিয়ে সিনেমিনি খেলা বরদাস্ত করা হবে না, দোষীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। ইতিমধ্যেই সিটের প্রাথমিক রিপোর্টে 17 জন ব্যক্তিকে দোষী হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রায় 150 সেবাদারের সম্পত্তি বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মন্দির উদ্বোধনের পর যখন প্রতিদিন 6-7 লক্ষ টাকা প্রণামী আসতো, তা কিভাবে কয়েক মাসে হাজারে নেমে এলো, সেই রহস্যভেদ করতেই এখন মরিয়া তদন্তকারীরা। ভক্তদের অনুদান নিয়ে এই দুর্নীতির ছায়া রাম মন্দিরের পবিত্রতাকে কতটা কালিমালিপ্ত করলো, এখন সেটাই বড় প্রশ্ন। পরবর্তী খবরটি হলো, ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 920 জনে পৌঁছেছে। দেশটির সরকারি তথ্য অনুযায়ী এই দুর্যোগে আহত হয়েছেন অন্তত 3360 জন। এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ স্বজনদের খুঁজে উৎকণ্ঠায় অপেক্ষা করছেন অসংখ্য পরিবার। রাজধানী কারকা সহ উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে অসংখ্য ভবন ধসে পড়েছে, ফলে আহতদের বিভিন্ন অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে শত শত উদ্ধারকর্মী ইতিমধ্যে ভেনেজুয়েলায় পৌঁছেছেন। আরও আন্তর্জাতিক উদ্ধারকারী দল দেশটিতে যোগ দিচ্ছে। গত বুধবার কয়েক সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে 2টি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে দ্বিতীয়টির মাত্রা ছিল 7.5, যা গত 1 শতাব্দীতে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি। কর্মকর্তাদের ভাষ্য, রাজধানীর উত্তরে অবস্থিত লাগুইয়েরা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই এলাকায় দেশের 2টি প্রধান সমুদ্র বন্দরের একটি এবং সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে জাতীয় পরিষদের প্রধান হুরহে রড্রিগেজ জানান, নিহতের সংখ্যা বেড়ে 920 জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত 172 জন এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।